ওয়েলকাম টু সুখেন এডিটোরিয়াল। আজকের আলোচ্য বিষয় হিসেবে আমরা যে বিষয়টি নিয়ে আসছি সেই বিষয়টি হলো ভারতের স্বাধীনতা এবং পরবর্তীতে ভারতের রাজ্যগুলি মানে ভারতের দেশীয় রাজ্যগুলির একত্রীকরণ। তো ভারতের দেশীয় রাজ্যগুলির মধ্যে 565টি দেশীয় রাজ্য ছিল। ভারত যখন ডোমিনিয়ন স্ট্যাটাস পেল, মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে ডোমিনিয়ন স্ট্যাটাস, ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হলো 18 জুলাই 1947 সালে। ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। তারপর ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের কথা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা, স্বাধীন রাষ্ট্র নয় অ্যাকচুয়ালি, ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হলো। এবং তৎকালীন সময়ে ভারতবর্ষে প্রায় 565টি দেশীয় রাজ্য ছিল। 565টি দেশীয় রাজ্যের মধ্যে বেশ কিছু বড় বড় রাজ্য ছিল যারা খুব বৃহৎ পরিমাণে রাজস্ব দান করতো বা রাজস্ব দিত ব্রিটিশ সরকারকে। এগুলো ব্রিটিশ ভারতের অধীনে করদ রাজ্য ছিল। করদ রাজ্য মিনস মানে একটা অ্যামাউন্ট দিয়ে দিত, তার বিনিময়ে এরা রাজত্ব করতো। এদের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকার তেমন একটা নাক গলাতো না। নাক না গলানোর কারণ হচ্ছে ব্রিটিশ সরকারের দরকার ছিল শুধু টাকা। তো করদ রাজ্যগুলি টাকা দিত এবং তারা অনুগতও ছিল ব্রিটিশ সরকারের প্রতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন রাজা নবাবেরা ব্রিটিশ সাম্রাজ্যের ক্রাইসিসের সময়, 1857 সালের বিদ্রোহের সময় ইংরেজদেরকে খুব ভালোভাবে সহায়তা করেছিলেন। ভোপালের মহারাজা, হায়দ্রাবাদের নিজাম, এরা খুবই ব্রিটিশদের প্রতি অনুগত ছিলেন। কিন্তু গোল বাদলো কোথায় জানেন তো? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর যখন ব্রিটিশরা দেখলো যে ভারতকে আর তাদের পক্ষে শাসন করা সম্ভব হচ্ছে না, তখন তো ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যেতে হবে। ক্ষমতা কখনোই রেখে দেওয়া যাবে না, তার কারণ তাদের পক্ষে সম্ভব না আর ব্রিটিশ আর্মি দিয়ে অত দূর থেকে। এবং আর্মির মধ্যেও খানিকটা নৌ বিদ্রোহের ফলে ছড়িয়ে পড়েছিল, তাই ভালোভাবে বুঝতে পেরেছিল। সুতরাং এই ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার প্রক্রিয়াটি চলছিল। কিন্তু এই রাজা নবাবরা ভাবলেন যদি তাদের রাজশাহী শেষ হয়ে যায়, কারণ জাতীয় কংগ্রেস সর্বদাই গণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী ছিল, এটা পুরোপুরি চান্স ছিল যে গণতান্ত্রিক মতবাদই চালু হবে, মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হলে রাজতন্ত্রের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু এই পরিস্থিতিতে তারা আর কি করতে পারতো? তখন তারা সিদ্ধান্ত নিল, সবাই মিলে একটা রাজমণ্ডলী গঠন করলো চেম্বার অফ প্রিন্সেস নামে। তাদের একটা সংগঠন মতো হলো। তারা ব্রিটিশ সরকারের কাছে কিছু দাবি দাবা পেশ করলো যাতে তাদের অধিকারটা কিছুটা সুরক্ষিত থাকে। এরপরে হচ্ছে যখন স্বাধীনতা আইন মানে ব্রিটিশ পার্লামেন্টে যখন 18 জুলাই 1947 স্বাধীনতা আইন পাস হয়, সেই সময় স্বাধীনতা আইনে বলা হলো যে এই যে প্রিন্সেস স্টেটগুলো আছে তার মধ্যে 565টা প্রিন্সেস স্টেটের ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে মানে যাদের আয় মানে 10 লাখ টাকার মোটামুটি বার্ষিক আয় আছে, যাদের একটুখানি ক্ষমতা বেশি আছে, তারা কিন্তু চাইলে স্বাধীন থাকতে পারে অথবা ভারত বা পাকিস্তানে যোগদান করতে পারে। কিন্তু অনেক রাজ্যায় কিন্তু ভারতে যোগদান করলেন, কিছু সংখ্যক রাজ্য পাকিস্তানে যোগদান করেছিল। কিন্তু সমস্যা বাঁধলো 4টে রাজ্যকে নিয়ে। প্রথম কথা হচ্ছে জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর এবং জয়পুরের রাজা। প্রধানত প্রথমেই বলি যে হায়দ্রাবাদ ছিল সবথেকে বড় প্রিন্সেস স্টেট এবং হায়দ্রাবাদের নিজাম অর্থনৈতিক দিক থেকে ধনী ছিলেন। তিনি প্রথমেই চাইতেন পাকিস্তানে যোগদান করতে, যদিও সেই সময় 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ আর মৃত্যুর বরণের পর তিনি কিন্তু ধীরে ধীরে চিন্তা করলেন যে তিনি স্বাধীন থাকবেন। এইভাবে তিনি স্বাধীন থাকার চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেই সময় দেশীয় রাজ্য দপ্তরের সচিব ভিপি মেনন এবং দেশীয় রাজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের মধ্যে কোনো প্রকার স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেওয়া হবে না বলে ঘোষণা করেন এবং অপারেশন পোলো নামে একটি সেনাদল পাঠানো হয় হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদে পাঠিয়ে হায়দ্রাবাদের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে হায়দ্রাবাদকে কিন্তু দখল করে ভারতীয় বাহিনী। এবং অবশেষে নিজাম কিন্তু কয়েকটি শর্তের বিনিময়ে এতে সই করেন, ভারতভুক্তির দলিলে সই করেন। এইভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় হায়দ্রাবাদ। জুনাগড়ের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছিল? জুনাগড়ের নবাব মোহাম্মদ আলী খান তিনি খুবই আরামপ্রিয় লোক ছিলেন এবং তিনি খুবই কুকুর পুষতে ভালোবাসতেন। তিনি এতটা বিলাসপ্রিয় ছিলেন যে তার প্রিয় কুকুরের বিয়েতে তিনি লাখো লাখো টাকা খরচা করতেন এবং তার 12টি বেগম ছিল, তার মধ্যে কুকুরকে আনতে জায়গা কম হয়ে যাবে বলে মানে তিনি প্লেনে করে কুকুর নিয়ে এসেছিলেন
মানে তিনি পাকিস্তানে যখন চলে যান তিনি 3 জন বেগমকে ভারতেই রেখে গিয়েছিলেন। তাই যাই হোক, জুনাগড় ছিল গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের একটি রাজ্য, কিন্তু জুনাগড়ের নবাব কোনোভাবেই কিন্তু ভারতের মানে অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না। তিনি পাকিস্তানে যাবেন কিনা সেটাও ঠিক করে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি পাকিস্তানে চলে যান এবং জুনাগড়ে কিন্তু একটা গণভোট নেওয়া হয়। গণভোটে জুনাগড়ের বাসিন্দারা ভারত মুক্তির পথে রায় দেয় এবং ভারতের একটি রাজ্য হয় জুনাগড়। এরপরে আসে কাশ্মীর সমস্যা। কাশ্মীরের রাজা হরি সিং প্রথমে স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে প্রয়াসী হলেও পরবর্তীকালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ দেখলেন আর কাশ্মীরের রাজা কিন্তু রাজি হচ্ছেন না পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে, তখন তিনি কাশ্মীরে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী পাক বাহিনী হামলা চালাতে শুরু করে এবং শ্রীনগর পর্যন্ত তারা চলে আসে। তখন তিনি মেহেরচাঁদ মহাজন তার যে প্রধানমন্ত্রী মানে কাশ্মীর রাজ্যের যিনি প্রধানমন্ত্রী তার মাধ্যমে একটি প্রস্তাব পাঠান। তখন নেহেরু বলেন যে যদি কাশ্মীর ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করে তাহলেই নেহেরু কিন্তু সেনা পাঠাতে রাজি হবেন বা ভারত সরকারের পক্ষ থেকে সেনা সাহায্য করা হবে। ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করেন 26শে অক্টোবর 1947 সালে ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করেন এবং শেষ পর্যন্ত ভারতের অন্তর্ভুক্ত হয় কাশ্মীরের বেশ কিছু অংশ। কিন্তু যেই অংশে হানাদার বাহিনী এতক্ষণ দখল করেছিল সেই অংশ থেকে কিন্তু কিছু অংশ থেকে হানাদার বাহিনীকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি এবং নেহেরু এই প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করলে জাতিসংঘ কিন্তু ওখানে গণভোটের নির্দেশ দেয়। গণভোটের নির্দেশ দেওয়ার পরও পাকিস্তানের গড়িমসির কারণে আজও সেখানে গণভোট সম্ভব হয়নি এবং সেই অঞ্চলটি পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। এছাড়াও জয়পুরের রাজা হানুমত সিং তিনিও চেষ্টা করেছিলেন স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে, কিন্তু স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারেননি। কিন্তু সমস্যা হচ্ছে তিনি ভারতে ভুক্তি করান মানে ভারতে ভুক্তি হতে রাজি হন, ভারতভুক্ত হতে রাজি হন। কিন্তু মেন সমস্যা হচ্ছে এরা যদি স্বাধীন থাকতো তাহলে কী হতো, কেন ভারত সরকারের এত তাড়া পড়েছিল সেই স্টেটগুলোকে ভারতে নিয়ে আসবার? প্রধান কারণ হচ্ছে ভারত যদি 565 টুকরোর ভেঙে যেত তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক এবং পরিবহনের দিক থেকে খুবই সমস্যার সৃষ্টি হতো। একটি দেশের মধ্যে অনেকগুলি দেশের সৃষ্টি হতো, তাদের আলাদা আলাদা বৈদেশিক নীতি, আলাদা আলাদা শুল্ক নীতির জন্য ভারতে অনৈক্য সৃষ্টি হতো। অদূর ভবিষ্যতে ভারতের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকতো। সেই কারণে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন এবং তিনি অনেক অংশে প্রায় 90% অংশে সফলও হয়েছেন ভারতকে একীভূত করতে, ভারতের স্টেটগুলোকে ভারতে এক ছাতার তলায় নিয়ে আসতে। এই জন্য আবার এই রাজাদের হচ্ছে প্রিভি পার্স দেওয়া হতো। 1971 সাল পর্যন্ত তারা ভারতের কাছ থেকে বিভিন্ন প্রকার ভাতা পেতেন, যেগুলোকে বলা হচ্ছে প্রিভি পার্স। প্রিভি পার্স হচ্ছে রাজন্যবর্গের ভাতা, ঠিক আছে? তাদের জমি জায়গা বা সম্পত্তি যা ছিল সেই হিসাব অনুযায়ী তারা ভাতা পেত। তো এই যে ভারতভুক্তি মানে ভারতের যে রাজ্যগুলি ভারতভুক্তি ঘটলো, তাই এর পেছনে একমাত্র অবদান বা সর্বশ্রেষ্ঠ অবদান সর্দার বল্লভভাই প্যাটেলের, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ ভারতের বর্তমান রূপ দেখতে পাচ্ছি। তো আজ পর্যন্ত এরকম এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভারত সরকার কখনোই স্থায়ী হতো না যদি কিনা এই 565টি দেশীয় রাজ্যকে একীভূত করা যেত। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবার এই চ্যানেলের সঙ্গে থাকবার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।